আমরা খাদ্য সম্পর্কে আমাদের যে আগের এপিসোডে আলোচনা হয়েছে সেখানে আমরা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে কার্বোহাইড্রেটকে আমরা চিহ্নিত করেছি এবং তার উপর আমরা উৎসেচকের সক্রিয়তা সেগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি। এখন আমরা একটা অন্য ফুড সোর্স, নন ফুড সোর্স সেটা নিয়েছি, মুসুরির ডাল। আমাদের এই কাজ করতে গেলে যা লাগবে সেটা যে এই যে মুসুরির ডাল, আমি মুসুরির ডালটাকে 12 ঘন্টা আগে একটু জলে ভিজিয়ে রেখেছি, একটা খল নুড়ি রেখেছি যাতে আমরা এই মুসুরির ডালটাকে একটু পেস্ট করে নিতে পারি। আমি ইতিমধ্যেই এই মুসুরির ডালটাকে খানিকটা পেস্ট করে একটু ফ্লুইড করে সেটাকে আরেকটা বিকারে নিয়েছি এবং যেহেতু আমি একটা ফুড সোর্স থেকে দেখতে চাইব মুসুরির ডাল থেকে একই সঙ্গে দু ধরনের যে খাদ্যের পরিপোষক উপাদানকে চিহ্নিত করতে চাইব, একটা কার্বোহাইড্রেট একটা প্রোটিন, সেই কারণে আমি এটাকে একটুখানি হিট করে নিয়েছি সামান্য। আমরা দেখি সাধারণভাবে মুসুরির ডালকে আমরা কখনো উল্লেখ করি না শ্বেতসারের উপাদান হিসেবে, প্রোটিনের সোর্স হিসেবে মুসুরির ডালের কথা প্রায় আলোচনার মধ্যে আছে, কিন্তু আমরা দেখব যে দুটো খাদ্য উপাদান এর থেকে পেতে পারি কি পারি না। তো আমরা রিয়েল যে সক্রিয়তা বা যে এক্সপেরিমেন্টেশনে যাওয়ার আগে একটু প্রোটিন সম্পর্কে ধারণা করতে চাই। প্রোটিনের গুরুত্ব আমরা বুঝি যে আমাদের দেহে যতগুলো সাংগঠনিক উপাদান আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিপোষক উপাদান হচ্ছে প্রোটিন, এবং দেহে নাইট্রোজেন ব্যালেন্স সেটা প্রোটিনের সঙ্গে সম্পর্কিত। আমাদের কোষপর্দা, সাইটোপ্লাজম, সেটা যেমন একটা দিক, পাশাপাশি আমাদের দেহ পরিচালিত হয় মূলত হরমোন ও উৎসেচক যে মুখ্য দুটো উপাদান দ্বারা, তারাও আসলে চরিত্রের দিক থেকে প্রোটিন। আমাদের দেহে যে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ তৈরি হয় তার মধ্যে থাকে প্রোটিন, নিউক্লিয় প্রোটিন। ফলে প্রোটিন হচ্ছে জীবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান অংশ। প্রোটিন খাদ্যের একটা মুখ্য পরিপোষক উপাদান। প্রোটিন তৈরি কী দিন? প্রোটিন তৈরি কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যেমন থাকে, সঙ্গে নাইট্রোজেন, এবং ক্ষেত্র বিশেষে কখনো কখনো দেখতে পাওয়া যায় তার মধ্যে সালফার, ফসফরাস, সেগুলো দিয়ে তৈরি থাকে। এটা হচ্ছে এই এলিমেন্টস হিসেবে প্রোটিনের উপাদান। এবং আমরা যখনই কোনো প্রোটিনকে পাই সেটা হচ্ছে জটিল অবস্থায় সাধারণত পেয়ে থাকি, তাকে যদি এনজাইমেটিক্যালি রিয়াক্ট করা হয়, তার যে আর্দ্র বিশ্লেষণ হয় সেখান থেকে নানা রকমের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। অর্থাৎ সহজ কথায় বললে একটা জড়ানো প্যাঁচানো মালাকে যদি আমি খুলে ফেলি, তাহলে জড়ানো প্যাঁচানো মালাটা একটি সরল রৈখিক মালাতে রূপান্তরিত হবে, যে মালাটি কতগুলো পুঁতি দিয়ে তৈরি করা। তার মানে পুঁতিগুলোকে আমি বলতে পারি অ্যামাইনো অ্যাসিড, আর পুঁতিগুলো পরস্পরের সঙ্গে জুড়ে থাকে একটা বন্ধনীর দ্বারা, তাকে বলে পেপটাইডাল বন্ড। এবং পুঁতির যে সজ্জা, রৈখিক সজ্জা, তাকে আমরা বলি পলিপেপটাইড চেন। এবং পলিপেপটাইড চেনটাই যখন আরও জটিল টার্সিয়ারি স্ট্রাকচারে যায় তখন সেটা হচ্ছে গিয়ে প্রোটিন। আমরা একটু অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে ধারণা করতে পারি, আমি বোর্ড লক্ষ্য করতে বলবো। প্রোটিনের আর্দ্র বিশ্লেষণে প্রায় প্রকৃতিতে বিভিন্ন জীবদেহ থেকে দেখতে পাওয়া গেছে যে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এবং অ্যামাইনো অ্যাসিডের হচ্ছে কি সাধারণ একটা সংকেত, যেখানে দেখা যাচ্ছে যে আলফা কার্বনের সঙ্গে একই সঙ্গে একটা কার্বক্সিল গ্রুপ এবং একই সঙ্গে একটা অ্যামাইন গ্রুপ যুক্ত আছে। আসলে এটা একটা অ্যাম্পিপ্যাথিক মলিকুল, একই সঙ্গে তার ক্ষারীয় ধর্মিতাও আছে এবং আম্লিক ধর্মিতাও আছে। আর যেভাবে যেভাবে বদলাবে তেমন করে করে অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য বদলাতে থাকবে। আমরা যেহেতু প্রোটিন সম্পর্কে ধারণা করতে চাইছি, আর আমি যেহেতু বলছি যে প্রোটিন মানেই আসলে পলিপেপটাইড, অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের সমষ্টি, অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে যায় যে বন্ধনীর দ্বারা, সে বন্ধনীকে বলে হচ্ছে পলিপেপটাইড চেন। আমরা একটু দেখে নিই যে এক্স্যাক্টলি পলিপেপটাইড চেনটা কীভাবে তৈরি হয়, তা না হলে আমরা শনাক্তকরণের বিক্রিয়াটা সম্পর্কে স্পষ্ট ধারণা করতে পারবো না। আমরা এখানে দেখাতে পাচ্ছি যে একদম ওপরে একটা অ্যামাইনো অ্যাসিড আগে, অর্থাৎ আমরা যে অ্যামাইনো অ্যাসিডটাকে দেখেছিলাম আলফা কার্বনের সঙ্গে অ্যামাইন এবং কার্বক্সিল মূলক, এখানে কার্বক্সিল মূলক অ্যামাইন মূলকটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং নিচে আমরা দেখাচ্ছি এই একটা অ্যামাইনো অ্যাসিড এ, একটা অ্যামাইনো অ্যাসিড বি, যেখানে অ্যামাইনো অ্যাসিডের একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলক COOH, আরেকটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইন মূলক NH2-র কাছাকাছি এসছে। এবং এই কার্বক্সিল মূলক এবং অ্যামাইন মূলক যখন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করছে তখন ফলশ্রুতিতে একটা জলের অণু বেরিয়ে যাচ্ছে এবং এই দুটো অ্যামাইনো অ্যাসিড জুড়ে যাচ্ছে। খেয়াল করলে লক্ষ্য করবে যে অ্যামাইনো অ্যাসিডের, অর্থাৎ যে অ্যামাইনো অ্যাসিডগুলো বিক্রিয়ক হিসেবে অংশগ্রহণ করলো তাদের কার্বক্সিল মূলকের কার্বন এবং দ্বিতীয় অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনের নাইট্রোজেন, অর্থাৎ কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে এখানে লাল রং দিয়ে দেখানো হয়েছে একটা বন্ধনী তৈরি হলো। এই বন্ধনীটাই হচ্ছে গিয়ে পেপটাইড বন্ধনী। সেই কারণেই আসলে প্রোটিন মানে পলিপেপটাইড চেন। আমরা এই ধারণাটা তৈরি করে রাখলাম যাতে পরবর্তী আমাদের যে আলোচনা বা সক্রিয়তা আছে সেই সক্রিয়তাতে ঢুকতে আমাদের সুবিধা হয়। তো আমাদের সামনে এখন যেটা আছে আমি একটু লক্ষ্য করতে বলবো, টেবিলে আমার কাছে সোডিয়াম হাইড্রক্সাইডের সলিউশন আছে, আমি সেটাকে 20% তৈরি করেছি। আমি
কপার সালফেটের একটা 1% সলিউশন তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে বাজার থেকে প্রকিউর করা বেটাডাইন এখানে আছে। আর ওই আগের দিনই আমরা বলছিলাম আলোচনাতে যে বাচ্চাদের হজমের একটা ওষুধ বাজারে সেটাকে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের নামে, সেই ধরনের ওষুধ এখানে আছে। আমরা আগের দিন আলোচনা করছিলাম যে হজমের সমস্যা হলে যে ধরনের ওষুধ দেওয়া হয় তার মধ্যে প্রধানত নানা প্রকারের এনজাইম থাকে। আর আগে থেকেই আমরা মুসুরির ডালকে পেস্ট করে তাকে সামান্য একটু গরম করে একটা সলিউশন তৈরি করে নিয়েছি। টেস্ট টিউব এবং টেস্ট টিউব ব্রেক আছে। তো আমরা প্রথমে যেটা করতে পারি, দুটো টেস্ট টিউবে এই মুসুরির ডাল থেকে নেওয়া যে সলিউশন সেটা খানিকটা সংগ্রহ করে নিতে পারি। আমরা একটুখানি প্রয়োজন মতো এটাকে নেড়ে নিতে পারি, তাহলে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সুবিধে পাওয়া যাবে। আন্দাজ মতো একটা পরিমাণ আমরা নিলাম এবং আরেকটা টেস্ট টিউবে আমরা মোটামুটি সম পরিমাণ এই ফ্লুইড নিয়ে নিলাম, মোটামুটি সম পরিমাণ ফ্লুইড নিয়ে নিলাম। এই টেস্ট টিউবটাকে আমরা এইবার একটা বাদিকে রাখছি, একটা ডান দিকে রাখলাম। এই বাদিকের টেস্ট টিউবটাতে আমরা ঠিক এক ড্রপ আয়োডিন দিলাম। এক ড্রপ আয়োডিন দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা ঘন নীল বর্ণ ধারণ করলো, যেই একটু নেড়ে দেওয়া হলো ঘন নীল বর্ণ ধারণ করলো। যেরকম রেখেছিলাম বাদিকে রাখলাম। আর ডান দিকে আমার কাছে যে এখনো একটা ডালের স্যাম্পল রয়ে গেছে, তার মধ্যে আমি দুটো জিনিস ব্যবহার করব। সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন, এটা সম পরিমাণ ব্যবহার করতে হবে দ্রবণের, অর্থাৎ সাবস্ট্রেট হিসেবে আমি যা নিয়েছি তার সম পরিমাণ, সেটা আমি মোটামুটি এস্টিমেটে সম পরিমাণ দেওয়ার চেষ্টা করছি। আশা করা যায় সম পরিমাণ হয়েছে। এবার এর মধ্যে আমরা প্রয়োজন মতো 2 ড্রপ 3 ড্রপ 1% কপার সালফেট দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কোনো বর্ণ পরিবর্তন হয় কিনা। হালকা বেগুনি বর্ণ আসছে, আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বর্ণ পরিবর্তন হচ্ছে। যখন আমরা আয়োডিন দিলাম একবারে কিন্তু গোটা দ্রবণের বর্ণ গাঢ় নীল হয়েছিল, এখানে কিন্তু ভায়োলেট কালার আসছে আস্তে আস্তে, এবং বেগুনি রংটা আস্তে আস্তে একটুখানি নীলচের দিকে যাচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করো, আমি যে মুহূর্তে শেক করছি বিক্রিয়কগুলি পরস্পরের মধ্যে বিক্রিয়া করছে এবং এর বর্ণ পরিবর্তন হচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য কিন্তু বোঝা যাচ্ছে। একটা জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে একটু গাঢ় নীলচে এসেছিল যখন আমি আয়োডিন দিয়েছিলাম, আর এটার ক্ষেত্রে কিন্তু বেগুনি রং এসছে। এখন আগে আমি এই গাঢ় নীলচে রংটা নিয়ে আলোচনা করি। আমরা যখন আলু থেকে, ভাতের ফ্যান থেকে বা ময়দার গোলা দ্রবণের মধ্যে আয়োডিন দিয়েছি, ঠিক একই রকমের বর্ণ এসেছিল, এই গাঢ় নীল বর্ণ। এটা কিন্তু স্টার্চের উপস্থিতি প্রমাণ করে। স্টার্চের সঙ্গে আয়োডিনের বিক্রিয়ায় স্টার্চ আয়োডাইড কমপ্লেক্স তৈরি হয় এবং তার বর্ণ গাঢ় নীল বর্ণ ধারণ করে। আর প্রোটিনের ক্ষেত্রে যেটা হয়, এই যে আমরা এক্ষুনি আলোচনা করছিলাম যে অ্যামাইনো অ্যাসিডগুলির মাঝখানে যে পেপটাইড বন্ড থাকে, যেই মুহূর্তে 1% কপার সালফেট দেওয়া হয়েছে, সেখান থেকে ওই কপারের আয়নগুলি ওই পেপটাইডাল বন্ডের কার্বন আর নাইট্রোজেন বন্ডের সঙ্গে কেমিক্যালি রিয়াক্ট করেছে এবং সেটা কিপ্রিক আয়নে কনভার্ট করেছে, এবং সেই কারণে এই যৌগের বর্ণ বেগুনি বর্ণ ধারণ করেছে। আসলে এই বেগুনি বর্ণের উপস্থিতি প্রোটিনের উপস্থিতি প্রমাণ করে। তার মানে আমরা যে মুসুরির ডাল বাড়িতে খাই সেটা একই সঙ্গে হচ্ছে স্টার্চেরও সোর্স এবং একই সঙ্গে সেটা হচ্ছে গিয়ে প্রোটিনেরও সোর্স। এখন আমরা যেটা করতে পারি, দুটো টেস্ট টিউব নিয়ে নিলাম, একটা আমি এই স্টার্চ হিসেবে যেটা দেখিয়েছি তার পাশে রাখলাম, একটা প্রোটিন হিসেবে যাকে দেখিয়েছি তার পাশে রাখলাম। তাহলে স্টার্চ যে আমি পেয়েছিলাম উপাদান,
আমরা প্রয়োজনে আরেকটু উপাদান যোগ করে নিতে পারি যদি প্রয়োজন হয়। আয়োডিন একটু দিয়ে নিতে পারি, যেহেতু এটা খুব সহজেই আমাদের কাছে পাওয়া যায়। আয়োডিন সবসময় স্টার্চের সঙ্গে গাঢ় নীল বর্ণ ধারণ করে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এইটাকে আমরা যেটা করতে পারি, দুটো সমান ভাগে ভাগ করে নিচ্ছি। তাহলে স্টার্চ আর আয়োডিনের বিক্রিয়া, স্টার্চ আয়োডাইড কমপ্লেক্স, আমি এই দুটোকে এখানে রাখলাম। একইভাবে ওই যে প্রোটিনের উপস্থিতি ছিল, তার মানে এই দ্রবণটাকেও আমরা দুটো সমান ভাগে ভাগ করে নিলাম। মোটামুটি দুটো সমান ভাগে ভাগ করলেই হবে। আমি একটু নিবিড়ভাবে খেয়াল করতে বলবো। এখন পরীক্ষাটা সুবিধার জন্য আমাকে একটু মার্কার পেন দিয়ে চিহ্নিত করতে হবে। আমি লাল কালিটা ব্যবহার করছি। খেয়াল করতে হবে যে আমি স্টার্চ যেখানে দেখিয়েছি সেইটার জন্য আমি একটা টিউবকে লিখলাম এ, পড়া যাচ্ছে এ, আরেকটা টিউবে আমি লিখলাম বি, বি। ঠিক একইভাবে প্রোটিনের একটা টিউবে আমি লিখছি অন্য মার্কার কালার দিয়ে, যাতে আমাদের গুলিয়ে না যায়। আমি ব্লু কালার ব্যবহার করছি। প্রোটিনের ক্ষেত্রে একটাকে লিখছি এ, আর আরেকটাকে লিখছি বি। বি উভয় ক্ষেত্রেই এ হচ্ছে কন্ট্রোল আর বি হচ্ছে এক্সপেরিমেন্টাল টেস্ট টিউব। আমি কি করছি, একটু জল আমার একটু প্রয়োজন হবে জল, আমি সেই জলটা একটু নিয়ে নিচ্ছি টেবিলে। আমি একটা পরিষ্কার টেস্ট টিউবে জল নিয়ে নিলাম। আমি প্রথমে স্টার্চ এবং প্রোটিন উভয়ের টেস্ট টিউবেই অন্তত 10 ফোঁটা করে জল দিয়ে দিলাম। এ টিউবে, এ টেস্ট টিউবে কেবল জল দেওয়া হচ্ছে, স্টার্চ এবং প্রোটিন। তারপরে আমার কাছে আছে এই বাচ্চাদের হজমের ওষুধ নিওপেপটিন। আমি সেইটা এখানেও 4-5 ফোঁটা দিলাম, এখানেও 4-5 ফোঁটা দিলাম। আমরা দেখতে চাইছি যে নিওপেপটিনের মধ্যে যেহেতু এনজাইম থাকে কি দাঁড়ায়। আমরা দুটো টেস্ট টিউবে জল দিয়েছি এবং দুটোকে একটু শেক করছি। আমরা আশা করছি যে যদি নিওপেপটিনের মধ্যে এনজাইম থাকে তাহলে উভয় ক্ষেত্রেই শর্করা যেখানে আছে সেখানেও উৎসেচক সক্রিয় হতে পারে, এবং যেখানে প্রোটিনের উপস্থিতি আছে প্রোটিনের ক্ষেত্রে উৎসেচক সক্রিয় হতে পারে। যেহেতু উৎসেচকের কাজ করবার জন্য একটু সময়ের প্রয়োজন হয়, তাহলে অন্ততপক্ষে আমরা 15 মিনিট একটু অপেক্ষা করে দেখতে পারি যে কি দাঁড়াচ্ছে ফলাফলটা। আমরা একটু অপেক্ষা করে দেখি। আচ্ছা, আমি একটুখানি দেখে নিই আমরা যে 7 মিনিট বাদে কি দাঁড়ালো। এ টেস্ট টিউব একটু গাঢ় আছে এবং বি টেস্ট টিউব, যার মধ্যে আমি স্টার্চের পরীক্ষা করেছিলাম, সেটা একটু হালকা দেখাচ্ছে। হ্যাঁ, আমার তোমাদের ডান হাতে, মানে এই যে এ টেস্ট টিউব যেটা আমি নিয়েছি, আমি নিচের দিকটা ধরছি। আমার বাঁ হাতে এ টেস্ট টিউব এবং ডান হাতে বি টেস্ট টিউব। দেখা যাচ্ছে যে এ টেস্ট টিউবেরটা এখন একটু ঘন দেখাচ্ছে এবং বি টেস্ট টিউবেরটা একটুখানি হালকা দেখাচ্ছে। 10 মিনিট বাদে আমরা আরেকটু অপেক্ষা করে দেখতে পারি। একই সঙ্গে আমাদের যেটা দেখে নিতে হবে, যেখানে আমরা প্রোটিনের টেস্ট করেছিলাম
সেখানে এইটা হচ্ছে গিয়ে এ টেস্ট টিউব এবং এইটা হচ্ছে বি টেস্ট টিউব। সেখানেও বর্ণের খানিকটা পরিবর্তন হয়েছে। বি টেস্ট টিউবের উপাদানটাকে একটু হালকা দেখাচ্ছে, কারণ সেখানে আমরা নিওপেপটিন যুক্ত করেছিলাম। আমরা আরেকটু সময় অপেক্ষা করি এনজিওমকে সক্রিয় থাকবার জন্য। মিনিট 20 পরে আমরা একটু দেখে নিই কী দাঁড়ালো। তো আমার এইখানে যে দুটো রেড কালারে এবি লেখা আছে, এখানে আমরা শর্করার বা স্টার্চের পরীক্ষা করেছিলাম আয়োডিন দিয়ে। তাতে এ টেস্ট টিউবটা কন্ট্রোল ছিল, সেখানে আমরা খানিকটা জল দিয়েছিলাম, আর বি টেস্ট টিউবে আমরা নিওপেপটাইন দিয়েছিলাম। তো এক্ষেত্রে পরিষ্কার, কারণ আমরা যেহেতু এই দুটো টেস্ট টিউবের কথা বলছি, তো সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আপাতত নিওপেপটিনের মধ্যে নিশ্চিতভাবে কিছু এনজাইম ছিল যেগুলো হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। সেই অ্যামাইলোলাইটিক এনজাইমগুলো আস্তে 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 এই স্টার্চগুলোকে ভাঙতে শুরু করেছে। স্টার্চগুলোকে ভাঙার কারণে আয়োডিন আর স্টার্চের মধ্যে যে স্টার্চ আয়োডাইড যে কমপ্লেক্স ছিল, সেই কমপ্লেক্সটা ভাঙতে শুরু করেছে। সেই জন্য এর কালারটা আস্তে 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 ফেড হতে শুরু করেছে। ফলে যদি আরও সময় এনজাইমকে কাজ করতে দেওয়া যায় বা এনজাইমের পরিমাণ বাড়ানো যায়, আমরা আশা করতে পারি যেটা ক্রমাগত বর্ণহীন হওয়ার দিকে যাবে, কারণ স্টার্চ আয়োডাইড কমপ্লেক্সের উপস্থিত থাকবো না। আমি এখন এই সেটটাকে দেখে নিতে বলবো। এখানেও তাই একই ব্যাপার, এ এবং বি। আমরা এখানে মুসুরির ডালের যে এক্সট্রাক্ট ছিল তার থেকে প্রোটিনের টেস্ট করেছিলাম। সেই টেস্টে আমরা দেখেছিলাম যে ভায়োলেট কালার এসেছিল, এবং এতে আমরা একটু জল মিশিয়েছিলাম, তাই কালারটা একটু ডাইলিউট হয়েছে। আর বিতে আমরা সতর্কতার সঙ্গে সচেতনভাবে নিওপেপটাইন মিশিয়েছিলাম, এবং নিওপেপটাইনের মধ্যে প্রোটিওলাইটিক এনজাইম আছে, এবং যেহেতু তাকে শেক করা হয়েছে, অ্যালাউ করা হয়েছে, তাই দেখতে পাওয়া যাচ্ছে একটু পরিষ্কার করলেই যে এটা একটুখানি বেশি গাঢ় রং দেখাচ্ছে, এবং সেই তুলনায় বিয়ের রংটা অলরেডি একটুখানি ডাইলিউট হয়ে এসছে, এবং তার মধ্যে যে বেগুনির ভাবটা সেটা কমতে শুরু করেছে। কারণ যেভাবে যেহেতু ওই পেপটাইড বন্ধনীর সঙ্গে কিউপ্রিক আয়নের যে সংযোগ, সেগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, এবং আসলে কি হচ্ছে, এখানে ওই পেপটাইডাল বন্ডগুলোইকেই ভেঙে দিচ্ছে হচ্ছে ওই প্রোটিওলাইটিক এনজাইম। তাই অ্যামাইনো অ্যাসিডের চেইনটা যত ভেঙে যাচ্ছে, তাই আর আমরা ওই নীল বর্ণটাকে বা বেগুনি বর্ণটাকে দেখতে পাচ্ছি না। ফলে একই সঙ্গে এইরকমভাবে আমরা কি করতে পারি, মসুরির ডালকে বা অন্যান্য ডাল নিয়েও এইরকম পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে, যাদের যেরকম ল্যাবরেটরি স্কোপ আছে। আমরা এই সক্রিয়তার ভেতর দিয়ে আলোচনার ভেতর দিয়ে যেটা বোঝবার চেষ্টা করছিলাম, আসলে যে কমন ফুড সোর্সগুলো, যে সাধারণ খাদ্যগুলো আমরা খেয়ে থাকি, তার ভেতর থেকে কী ধরনের খাদ্য উপাদান আমরা পাই। আমরা এটা দেখবার চেষ্টা করলাম যে মুসুরির ডাল থেকে আমরা দু ধরনের দেহ পরিপোষক খাদ্য একই সঙ্গে পাচ্ছি। আমরা কার্বোহাইড্রেট বা শর্করাও যথেষ্ট পরিমাণে পাচ্ছি, শ্বেতসার পাচ্ছি, স্টার্চ পাচ্ছি, এবং একই সঙ্গে আমরা প্রোটিনও পাচ্ছি। তাই মুসুরির ডাল থেকে নেওয়া এক্সট্র্যাক্ট সে আয়োডিনের বিক্রিয়াতেও পজিটিভ রেসপন্স করছে, এবং প্রোটিনের বিক্রিয়াতেও সে পজিটিভ রেসপন্স করছে। এবং শুধু তাই নয়, আমরা ওই বাচ্চাদের যে হজমের ওষুধ, সেটিকে প্রয়োগ করার ভেতর দিয়ে দেখাচ্ছি যে কিভাবে এনজাইমগুলো একই, মানে প্রোটিওলাইটিক এনজাইম প্রোটিনকে ভাঙছে দেখে আর তার মধ্যে গাঢ় বেগুনি বর্ণ থাকছে না, অন্যদিকে অ্যামাইলোলাইটিক এনজাইম স্টার্চকে ভেঙে দিচ্ছে দেখে আর ওই গাঢ় নীল বর্ণ থাকছে না। অর্থাৎ এনজাইমের সক্রিয়তাটাকেও আবার আমরা এরকম সহজ কতগুলো সক্রিয়তা বা পরীক্ষণের ভেতর দিয়ে প্রমাণ করতে পারছি। আমি যেটা বলবো, যারা এই লেকচার শুনছো, যে শুধু মুসুরির ডাল না, অন্য নানা ধরনের যে খাদ্যশস্য আছে, অন্য নানা যে ডালগুলো রয়েছে, সেগুলো নিয়েও একই ধরনের পরীক্ষা করা যেতে পারে, এগুলোকে ইম্প্রোভাইজ করা যেতে পারে, এবং তার থেকে আমাদের একটা ধারণা গড়ে উঠবে যে আমরা কোন ধরনের ফুড সোর্স থেকে কী ধরনের খাদ্য উপাদান বা ফুড কম্পোনেন্ট পেয়ে থাকি। আমার প্রত্যাশা যে এই আলোচনা তোমাদের এই বিষয়গুলোকে উপলব্ধি করতে সাহায্য করবে। ধন্যবাদ।